আজকের এই চমৎকার বিশ্লেষণে আমরা এমন একটি বিষয় নিয়ে ডুব দিতে যাচ্ছি যা হয়তো আমাদের অনেকেরই ধারণার সম্পূর্ণ বাইরে। সরকারি খাতে একটি সাধারণ ক্ল্যারিক্যাল বা করণিক পদে চাকরি পেতে আসলে কী ধরনের দক্ষতা লাগে তা নিয়ে কখনো ভেবেছেন? অনেকেই হয়তো ভাবেন করণিকের কাজ মানেই তো কেবল ফাইলে স্তূপ গোছানো বা টুকটাক টাইপিং করা, তাই না? কিন্তু আজকের দিনের বাস্তবতা যে ঠিক কতটা ভিন্ন আর কতটা চ্যালেঞ্জিং হতে পারে সেটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। চলুন পুরো বিষয়টা একটু গভীরভাবে খতিয়ে দেখি। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে বিওএফ অর্থাৎ বাংলাদেশ সমরাস্ত্র কারখানার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের একটি একেবারে আসল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। এখানে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা হলো সময়ের এক অদ্ভুত কঠোর সীমাবদ্ধতা। একটু খেয়াল করলেই দেখবেন সময় দেওয়া হয়েছে মাত্র ৯০ মিনিট, আর এর বিপরীতে নম্বর হলো ৭০। মানেটা বুঝতে পারছেন? প্রতিটি প্রশ্নের জন্য হাতে সময় থাকে গড়ে মাত্র ১ থেকে ১.৫ মিনিট। সামান্য একটু হিসাবে ভুল বা একটু দেরি হলেই কিন্তু পুরো গেম প্ল্যানটাই বদলে যেতে পারে। তো এই পুরো বিষয়টাকে আমরা খুব সুন্দর করে ৪টি ধাপে ভাগ করে বিশ্লেষণ করব। ১. দ্য কমিউনিকেটর, ২. দ্য প্রবলেম সলভার, ৩. ডিজিটাল অপারেটর এবং সবশেষে ৪ নম্বর ধাপে থাকবে আমাদের চূড়ান্ত রায়। চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ, দ্য কমিউনিকেটর বা দ্বিভাষিক দক্ষতায় পারদর্শিতা দিয়ে। এখানে চাওয়া হয়েছে বেশ কিছু ইংরেজি শব্দের নিখুঁত বাংলা অনুবাদ, আর এই শব্দগুলোর বৈচিত্র্য সত্যিই বেশ মজার। একদিকে যেমন ক্লার্ক বা কেরানির মতো একেবারে দাপ্তরিক পদবি রয়েছে, ঠিক তেমনি উইভার বা তাঁতি, কবলার বা মুচি এবং হান্টারের মতো গ্রামীণ ও ঐতিহ্যবাহী পেশার ইংরেজিও কিন্তু জানতে যাওয়া হয়েছে। ব্যাপারটা খুব পরিষ্কার, একজন প্রার্থীর শব্দভাণ্ডার কতটা বিস্তৃত ঠিক সেটাই এখানে যাচাই করা হচ্ছে। দৈনন্দিন জীবনের একেবারে সাধারণ শব্দ থেকে শুরু করে দাপ্তরিক শব্দাবলী সবকিছুতেই কিন্তু সমানভাবে দখল থাকতে হবে। এবার চলুন ব্যাকরণের সেই পুরনো এবং বেশ কড়াকড়ি নিয়মগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। এখানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তনের একটা তালিকা রয়েছে। নেফিউ থেকে নিস বা হর্স থেকে মেয়ার, এগুলো তো মোটামুটি সবারই জানা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হলো হি গোটস থেকে শি গোটের মতো এমন সব চিরাচরিত এবং ক্লাসিক জুটির ব্যবহার। এটা কিন্তু ব্যাকরণের একেবারে মৌলিক জ্ঞানের একটা চমৎকার পরীক্ষা। এর মাধ্যমে বোঝা যায় যে প্রার্থীর ভাষাগত ভিত্তি আসলে কতটা মজবুত। দেখুন, অনুবাদ মানেই কিন্তু শুধু শব্দের পর শব্দ বসিয়ে একটা যান্ত্রিক রূপান্তর নয়, বরং এটা হল দুটো সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির একটা চমৎকার মেলবন্ধন। যেমন ধরুন, নেসেসিটি নোজ নো ল, এই প্রবাদটির অনুবাদ করতে বলা হয়েছে। এর সঠিক বাংলা অর্থ হল প্রয়োজন কোনো আইন মানে না। এটা কিন্তু দারুণভাবে প্রমাণ করে যে একজন প্রার্থী কেবল আক্ষরিক অনুবাদই করছেন না, বরং প্রবাদের যে একটা অন্তর্নিহিত এবং সাংস্কৃতিক ভাবার্থ আছে সেটাকেও বেশ গভীরভাবে অনুধাবন করতে পারছেন। আর হ্যাঁ, শুধু ইংরেজিতে দক্ষ হলেই কিন্তু চলবে না, মাতৃভাষায় একটা উচ্চ পর্যায়ের শব্দভাণ্ডার থাকাও ঠিক সমানভাবেই জরুরি। এই যেমন এখানে বাংলার বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। ঊর্ধ্বের বিপরীত শব্দ যে অধ হবে, এমন একটা সুনির্দিষ্ট, নিখুঁত এবং প্রমিত বাংলার জ্ঞান থাকাটা আজকের দিনের একজন আধুনিক যোগাযোগকারীর জন্য একেবারেই অপরিহার্য। কারণ দাপ্তরিক সব গুরুত্বপূর্ণ নথিপত্র তো বাংলায় প্রস্তুত করতে হবে, তাই না? এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপে, দ্য প্রবলেম সলভার, যেখানে থাকছে যুক্তি, বীজগণিত এবং বাণিজ্যের দারুণ সব হিসাব নিকাশ। এখানে একজন তরমুজ বিক্রেতার ছোট্ট একটা গল্পের মতো অঙ্ক দেয়া হয়েছে। বলা হয়েছে একটি তরমুজ ১০% ক্ষতিতে ৩২৪ টাকায় বিক্রি করা হলো। এখন প্রশ্ন হল ২০% লাভ করতে হলে ঠিক কত টাকায় সেটা বিক্রি করতে হবে। এই সমস্যার সমাধানে প্রথমেই কিন্তু লজিক বা যুক্তি খাটিয়ে ওই ৩২৪ টাকা থেকে আসল ক্রয় মূল্য বা ব্রেক ইভেন পয়েন্টটা বের করে নিতে হবে, যা হলো ৩৬০ টাকা। এরপর তার সাথে আবার ২০% লাভের হিসাব যোগ করতে হবে। ভেবে দেখুন, ধাপে ধাপে চিন্তা করার এই যে দারুণ প্রক্রিয়াটি, অফিসের যে কোনো জটিল আর্থিক হিসাব মেলানোর জন্য এটা কিন্তু একেবারে নিখুঁত একটা স্কিল। আর ঠিক ধরেছেন, চূড়ান্ত উত্তরটা হল ৪৩২ টাকা। এখানে সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা কি জানেন? প্রার্থীদের এই পুরো জটিল হিসাবটা করতে হয় হাতের কাছে কোনো ক্যালকুলেটর ছাড়াই, তাও আবার প্রচণ্ড একটা সময়ের চাপের মধ্যে থেকে। এটা কিন্তু একজন প্রার্থীর মানসিক ক্ষিপ্রতা বা মেন্টাল অ্যাজিলিটির অনেক বড় একটা প্রমাণ। দ্রুত সিদ্ধান্ত নেওয়া আর নির্ভুলভাবে সংখ্যা নিয়ে কাজ করার ক্ষমতাটা ঠিক এখানেই যাচাই হয়ে যায়। এবার জ্যামিতির এই সমস্যাটার দিকে একটু তাকানো যাক। একটা ত্রিভুজে ৩টি কোণের অনুপাত দেয়া আছে ৩:৪:৫। আমরা সবাই জানি যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি সবসময় ১৮০ ডিগ্রি হয়। তো এই অনুপাতটা ব্যবহার করে ১৮০ ডিগ্রিকে ভাগ করলে কোণগুলো দাঁড়ায় ঠিক ৪৫ ডিগ্রি, ৬০ ডিগ্রি এবং সবচেয়ে বড় কোণটি হয় ৭৫ ডিগ্রি।
জ্যামিতিক এই অনুপাতের হিসাবগুলো একজন প্রার্থীর মাথায় কত দ্রুত কাজ করছে মূলত সেটাই এখানে পরীক্ষা করে দেখা হচ্ছে। এরপরই চলে আসছে বীজগণিত। পিতা ও পুত্রের বয়সের এই ক্লাসিক লজিক পাজলটার সাথে কিন্তু আমরা অনেকেই বেশ পরিচিত। বলা আছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর, আবার 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:1। এই তথ্যগুলো একসাথে মিলিয়ে চট করে একটা নিখুঁত সমীকরণ তৈরি করে ফেলতে হয়। ঠিক এরকম 3x + 10 যোগ x + 10 = 40। এই সমীকরণটা গঠন করার প্রক্রিয়াটাই কিন্তু প্রার্থীর ডিডাকটিভ বা অবরোহী যুক্তির ক্ষমতাকে একদম নিখুঁতভাবে যাচাই করে নেয়। আর বীজগণিতের এই ছোটখাটো রহস্যের সমাধান করলে আমরা পেয়ে যাই পুত্রের বর্তমান বয়স হল 5 বছর। বেশ সুন্দর গোছানো এবং নিখুঁত একটা উত্তর, তাই না? এ ধরনের গাণিতিক সমস্যাগুলো একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা বা অ্যানালিটিক্যাল স্কিলকে যে কতটা দারুণভাবে প্রমাণ করে সেটা আর আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। এবার আমরা প্রবেশ করছি আমাদের তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে, দ্য ডিজিটাল অপারেটর, আধুনিক যুগের সাবলীলতা। এখানে এসে আমাদের একেবারেই আধুনিক একটা বিষয়ের মুখোমুখি হতে হয়। পরীক্ষায় সরাসরি একটা প্রশ্ন করা হয়েছে, সাইবার নিরাপত্তা কি? একবার ভেবে দেখুন, একজন করণিক বা ক্লার্ক পদের জন্য এই প্রশ্নটা কতটা যুগোপযোগী আর গুরুত্বপূর্ণ। আজকের দিনে যেহেতু দাপ্তরিক সব কাজই কম্পিউটারে হয়ে থাকে, তাই এই ধরনের জ্ঞান থাকাটা এখন আর শুধু ঐচ্ছিক বিষয় নয়, বরং একেবারে বাধ্যতামূলক। এর একটা নিখুঁত সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। বলা হয়েছে সাইবার নিরাপত্তা বলতে বোঝায় ব্যক্তিগত তথ্য, কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইসগুলোকে হ্যাকিং, ম্যালওয়্যার এবং সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখার পদ্ধতি। আজকের দিনের প্রার্থীদের ডিজিটাল সচেতনতার স্তর ঠিক কতটা উন্নত হওয়া প্রয়োজন, এটা কিন্তু তারই একটা জ্বলন্ত প্রমাণ। তথ্য সুরক্ষার এই বেসিক জ্ঞানটুকু ছাড়া একটা আধুনিক অফিসে কাজ করা আসলে এক প্রকার অসম্ভব। এরপর সাধারণ জ্ঞান অংশ থেকে আরও একটা বেশ টেকনিক্যাল প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা হলো আইপি বা আইপি অ্যাড্রেস কি? শুনতে হয়তো একটা সাধারণ পপ কুইজের মতোই মনে হচ্ছে, কিন্তু এর গভীরতা কিন্তু অনেক। এর মাধ্যমে শুধু যে কম্পিউটার চালানোর দক্ষতা যাচাই হচ্ছে তা নয়, বরং নেটওয়ার্কে কম্পিউটারগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত থাকে সেই জ্ঞানটাও কিন্তু খুব ভালোভাবে পরোক্ষ করে নেওয়া হচ্ছে। সংজ্ঞায় খুব স্পষ্টভাবে বলা হয়েছে, আইপি বা আইপি অ্যাড্রেস হলো একটা গাণিতিক বা লজিক্যাল ঠিকানা যা কোনো নেটওয়ার্কের সংযুক্ত প্রতিটি ডিভাইসকে আলাদাভাবে চিহ্নিত করে আর ডেটা আদান প্রদানে সাহায্য করে। সত্যি বলতে কি, এই একটা প্রশ্নই একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের সেই সনাতন ধারণার একজন কেরানি আজ কিভাবে পুরোপুরি দক্ষ একজন ডিজিটাল অপারেটরে রূপান্তরিত হয়েছেন। নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ম্যান এবং ওয়্যানের মতো অ্যাক্রোনিম বা শব্দ সংক্ষেপগুলোর পূর্ণরূপ এবং তাদের পার্থক্য কিন্তু জানতে চাওয়া হয়েছে। ম্যান হল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়্যান হল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। একটি সাধারণ নিয়োগ পরীক্ষায় আইটি বা তথ্য প্রযুক্তির ওপর যে এতটা গভীর নজর দেওয়া হতে পারে সেটা কিন্তু সত্যি বেশ চমকপ্রদ একটা ব্যাপার। এরপরই রয়েছে অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু কিবোর্ড শর্টকাটের প্রশ্ন। যেমন ধরুন, নতুন স্লাইড নেওয়ার জন্য Ctrl+M, কোনো নির্দিষ্ট শব্দ খোঁজার জন্য Ctrl+F, আবার বাংলা বিজয় কিবোর্ডে যাওয়ার জন্য Ctrl+Alt+B এবং সেভ করার জন্য Ctrl+S। এই শর্টকাটগুলোর একদম চটজলদি উত্তর দেওয়ার ক্ষমতাটাই প্রমাণ করে দেয় যে একজন প্রার্থীর কিবোর্ডে কাজের গতি কতটা নিরবিচ্ছিন্ন আর তিনি কতটা দক্ষ। এবার চলে আসছি একেবারে শেষ অংশে, আমাদের চতুর্থ ধাপ, চূড়ান্ত রায়, 90 মিনিটের এক শ্বাসরুদ্ধকর ম্যারাথন। এই সমাধানপত্রের দ্বিতীয় পাতাটার দিকে একবার তাকালেই কিন্তু পরিষ্কার বোঝা যায় যে এই চাহিদাপূর্ণ পদটিতে বসার জন্য প্রার্থীদের ঠিক কতটা তীব্র এবং বহুমুখী একটা প্রস্তুতি নিতে হয়। গণিতের জটিল সব সমীকরণ থেকে শুরু করে আইটি আর সাধারণ জ্ঞান সব কিছুই কিন্তু এই একটা পাতায় দারুণভাবে ফুটে উঠেছে। তো পুরো বিষয়টা বিশ্লেষণ করার পর আমরা নির্দ্বিধায় একটা সিদ্ধান্তে আসতে পারি, আর তা হল আধুনিক ক্ল্যারিক্যাল বা করণিকের ভূমিকাটি সময়ের সাথে সাথে দারুণভাবে বিবর্তিত হয়েছে। এটা এখন আর কেবল ফাইলের ধুলো ঝাড়ার কোনো একঘেয়ে কাজ নয়, বরং এটা হলো প্রাচীন ভাষাগত নিয়ম আর অত্যন্ত আধুনিক ডিজিটাল ধারণার এক চমকপ্রদ সংমিশ্রণ। প্রার্থীদের এখন একই সাথে পুরনো ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তি উভয় ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী হতে হয়। একেবারে শেষে এসে চলুন একটা বিষয় নিয়ে একটু চিন্তা করি। এই সব কিছু দেখার পর কি মনে হয় আজকের দিনে একজন সাধারণ পেশাজীবী, যিনি হয়তো অন্য কোনো খাতে বেশ ভালোভাবে কাজ করছেন, তিনি যদি হঠাৎ করে এই 90 মিনিটের পরীক্ষায় বসেন, তবে আধুনিক সাবলীলতার এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কে আদৌ তার পক্ষে সম্ভব হবে? আধুনিক সরকারি কাজের এই যে বিশাল আর বহুমুখী ব্যাপ্তি, এটা সত্যি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানে শেষ করছি।